আছে। সো আজকে হচ্ছে আপনাদের ইকুয়েশন লেখা দরকার হবে। এজন্য আমার সাজেশন হচ্ছে আপনারা কাগজ কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসেন। করতে করতে আমরা হয়তো একটা দুইটা প্র্যাকটিস প্রবলেমের সময় আপনাদেরকে বলবো যে আচ্ছা এটা আপনি ইকুয়েশন লিখে সলভ করেন। আর হচ্ছে আজকের ক্লাসের পরে আজকে পর্যন্ত যেই টপিক আছে স্পেশালি হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট অ্যানালিসিস আর মেশ, এটার উপরে আর হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসে যেটা হবে নোডাল, এই দুইটার উপরে একটা একটা করে অ্যাসাইনমেন্ট নিব। এখন আপনারা কি দুইটা একসাথে মিলে একটু মডারেট একটা অ্যাসাইনমেন্ট দিতে চান নাকি দুইটা আলাদা আলাদা করে ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসের পরে আপনাদেরকে এরকম একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। হয়তো 2-3টা ম্যাথের মতো থাকবে বা আর একটু বেশি থাকতে পারে, এটা ডিপেন্ড করে আমি কতটুকু কভার করতেছি তার উপরে। তাহলে সেটার উপরে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, একটা ডেডলাইন থাকবে এবং ওটার উপরে মার্কস থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর আপনারা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে কয়জন আছেন চ্যাট বক্সে আপনাদের আইডি গুলো লিখে দিয়েন অ্যাটেন্ডেন্সের জন্য। আর হচ্ছে আমরা তাহলে পড়া শুরু করি, চল। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কেসিএল পড়ছিলাম। কেসিএল বলতে আমরা কি কি বলছিলাম? কেসিএল বা কেভিএল, কেভিএল ছিল একটা ক্লোজড লুপের মধ্যে আমি হচ্ছে যদি যে কয়টা ভোল্টেজ পাচ্ছি সেটার টোটাল ভোল্টেজের সামেশন ইকুয়াল করলে 0 আসবে, এটা ছিল কেভিএল এর। আর কেসিএল ছিল এরকম কোন একটা জাংশন পয়েন্ট হইলে, জাংশন পয়েন্টে কারেন্ট আসতেছে বা যাচ্ছে এরকম একটা সিচুয়েশন হইলে ইনকামিং কারেন্টের সাম আর হচ্ছে আউটগোয়িং কারেন্টের সাম এটা হচ্ছে ইকুয়াল, এরকম একটা করে আমি হচ্ছে কেসিএল আর কেভিএল এই দুইটা জিনিস পড়ছিলাম। এটুকু সবার মনে আছে আশা করি, কারণ এটুকু আমরা মাথায় রাখবো, যেটা আমাদের মনে আছে এটা ধরেই আমি হচ্ছে পরবর্তীতে আগাবো। ঠিক আছে? ওকে, সো আমাদের এখন যেটা পড়বো সেটা সবার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট অ্যানালিসিসে যাব। এইটা বেসিক্যালি কি জিনিস? ধরেন আপনার এরকম একটা সার্কিট আছে, যেই সার্কিটে আপনার এই সাইডে একটা ভোল্টেজ সোর্স আছে, এই সাইডে একটা। এখন দুই সাইডে দুইটা ভোল্টেজ সোর্স থাকলে যেটা হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে আপনাদের কষ্ট হবে। নর্মালি আমরা জানি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের এক সাইডে সোর্স থাকলে অন্য সাইড থেকে আমরা হচ্ছে ধরেন এই সাইডে কোনো সোর্স নাই, সেক্ষেত্রে আমরা এদিক থেকে হিসাব করে 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 আগাই। বাট এখন যেহেতু আমার দুইটা ভোল্টেজ সোর্স, এখন আর আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এত সহজে বের করতে পারবো না। এটা বের করতে গেলে থেভেনিনস থিওরেম বলে একটা থিওরেম আছে, ওটা দিয়ে করতে হয়। সো ওটা আরেকটু কমপ্লিকেটেড জিনিস। এই জন্য আমরা কি করি, যখন এরকম মাল্টিপল ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স যাই থাকুক, তখন আমরা কোনো একটা এলিমেন্টের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট বা কতটুকু ভোল্টেজ বেরোচ্ছে এটা বোঝার জন্য আমরা করি হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট অ্যানালিসিস, মেশ অ্যানালিসিস, অথবা পরবর্তীতে দেখবেন নোডাল অ্যানালিসিস আছে। সো এই জিনিসগুলো বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা হচ্ছে, ব্রাঞ্চ অ্যানালিসিসে আমাদের একটা সুবিধা হচ্ছে আমরা এই যে এখানে চিন্তা করেন এখানে কয়টা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ কিভাবে বুঝবো? একটা জাংশন থেকে যে অন্য অন্য দিকে যাচ্ছে এগুলাই ব্রাঞ্চ, যেমন এদিকে একটা ব্রাঞ্চ, এদিকে একটা ব্রাঞ্চ, নিচের দিকে একটা ব্রাঞ্চ। সো আমার প্রথম কাজ হচ্ছে ব্রাঞ্চ আইডেন্টিফাই করে প্রত্যেকটা ব্রাঞ্চে আমি ইচ্ছা মতো একটা করে কারেন্ট নাম দিয়ে দিব ভ্যারিয়েবল ধরে। যেমন এই ব্রাঞ্চ ধরে আমি দিতে পারি I1, এই ব্রাঞ্চ ধরে আমি দিতে পারি I2, আর এই ব্রাঞ্চ ধরে আমি দিতে পারি I3। তাইলে আমার প্রথম কাজ হচ্ছে আমি ব্রাঞ্চ আইডেন্টিফাই করে প্রত্যেকটা ব্রাঞ্চে একটা আমার ইচ্ছা মতো ডিরেকশনে আমার ইচ্ছা মতো নাম দিয়ে আমি হচ্ছে কারেন্ট অ্যাসাইন করে দিব। ঠিক আছে? এই যে assign a distinct current of arbitrary direction or to each branch of the network, তার মানে ব্রাঞ্চ খুঁজে বের করে আমি কারেন্ট অ্যাসাইন করব। Then indicate the polarities for each resistor as determined by the assumed current direction. এখন দেখেন আমি তো র্যান্ডম একটা কারেন্ট ডিরেকশন দিছি, তাই না? আমি আমার ইচ্ছা মতো একটা করে কারেন্টের ডিরেকশন, যেমন I1 আমি দিছি নিচের দিকে এইদিকে, I2 আমি দিছি এইদিকে, I3ও আমি দিছি এইদিকে। কারেন্ট ডিরেকশন ওয়াইজ রেজিস্টারকে পোলারিটি দিতে হবে। পোলারিটি মানে রেজিস্টারের ভিতর দিয়ে যখন কারেন্ট ঢুকে সেই জায়গাটা পজিটিভ। ধরেন এটা একটা রেজিস্টার, যেদিক থেকে কারেন্ট ঢুকে সেই এন্ডটা পজিটিভ, আর যে এন্ড দিয়ে হচ্ছে কারেন্টটা বের হয়ে যায় সেই এন্ডটা অলওয়েজ নেগেটিভ। তাহলে আপনি দেখেন I1 হচ্ছে এই ব্রাঞ্চ ধরে, বা সোজা কথা এখান থেকে এই পুরা রাস্তাটা, তাহলে এই R1 এর জন্য এ পাশটা হচ্ছে পজিটিভ আর এ পাশটা হচ্ছে নেগেটিভ। সিমিলারলি I2 হচ্ছে এই রাস্তা বরাবর, তাহলে R2 এর জন্য উপরটা হচ্ছে পজিটিভ, নিচেটা হচ্ছে নেগেটিভ।
আর R3 এর জন্য দেখেন I3 হচ্ছে আমার এদিক বরাবর, সো R3 এর জন্য এই পাশটা পজিটিভ এই পাশটা নেগেটিভ। ঠিক আছে? পোলারিটির পার্টে কোনো সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা, এরপরের দুইটা পার্ট আবার আপনাদের জন্য অনেক ইজি। দেখেন এরপরে বলছে যে অ্যাপ্লাই কারশফস ভোল্টেজ ল ফর অ্যারাউন্ড ইচ ক্লোজড ইন্ডিপেন্ডেন্ট লুপ অফ দ্য নেটওয়ার্ক। তাহলে হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে কয়টা লুপ আছে? এই যে এটা একটা লুপ, এইটা একটা লুপ, আর আপনি পুরা বড় একটা লুপ হিসেবে বড় লুপটাকে চিন্তা করতে পারেন, তখন আমি মাঝখানে এটা বাদ দিয়ে ধরবো। এভাবে তিনটা লুপ আছে, বাট আমরা আসলে ওই বড় লুপটাতে ইউজুয়ালি যাই না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট দুইটা লুপ, আমরা ওই দুইটা নিয়েই কাজ করি। তাহলে এরকম দুইটা লুপে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? ফার্স্ট স্টেপ হচ্ছে কারেন্ট অ্যাসাইন করা, সেকেন্ড স্টেপ হচ্ছে পোলারিটি দেওয়া, থার্ড স্টেপ হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করা। এই জন্যই আমি পোলারিটি গুলো দিছিলাম, কারণ কেভিএল যখন আমি অ্যাপ্লাই করবো আমার তো ভোল্টেজের পজিটিভ আর নেগেটিভ এটা বোঝা লাগে, যে আমি হচ্ছে যেমন মনে করেন একটা পয়েন্ট থেকে হিসাব শুরু করি, আমি যদি নেগেটিভটা পাই তাহলে আমি মাইনাস দিয়ে লিখবো, যদি পজিটিভটা পাই তাহলে প্লাস দিয়ে লিখবো। এটা যেন আমি বুঝতে পারি, এই জন্যই আমার পোলারিটিটা দেওয়া লাগছে প্রত্যেকটা রেজিস্টারের ক্ষেত্রে। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে কোন জায়গায় যদি কোনো কেসিএল থাকে সেটাও অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে দুইটা লুপের মধ্যে আমি কেভিএল করব, আর এই যে জাংশনটা আছে এই জাংশনে আমি হচ্ছে কেসিএল করব। ঠিক আছে? অনেকগুলো কথা বললাম, আমরা এটাকে একটু হাতে কলমে দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। যেমন এই যে এক্সাম্পল 9টা দেখেন, এখানে বলছে অ্যাপ্লাই দ্য ব্রাঞ্চ কারেন্ট মেথড টু দ্য নেটওয়ার্ক ইন ফিগার 22। তাহলে এখানে দেখেন এইখানে আমাদের এরকম একটা সার্কিট, আগেরটার মতোই, কিন্তু এক্স্যাক্টলি আগেরটার মতোই। ওরা ফার্স্টে কি করছে, এই যে এ নোডটা, এটার থেকে ওরা তিনটা ব্রাঞ্চ খুঁজে বের করছে। প্রথম ব্রাঞ্চ হচ্ছে দেখেন এই যে এই নিচের দিকে একটা ব্রাঞ্চ, যেটাতে ওরা নাম দিছে দেখেন I3। এরপরে আমি করছিলাম কি, আমি ওইটাতে এদিকে কারেন্ট দিছিলাম, বাট ওরা হচ্ছে যেহেতু I3 এই পর্যন্ত গেছে, ওরা ধরছে যে এইটাই ফলো করে I1 হচ্ছে এই ডিরেকশনে যাবে। অর্থাৎ আমি যে ডিরেকশনটা আগে ধরছিলাম ওরা হচ্ছে উল্টা ধরছে। আপনার এইখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, আপনি যেরকম খুশি ডিরেকশন ধরতে পারেন, জাস্ট আপনি পোলারিটিটা ওই অনুযায়ী ঠিকঠাক লিখলে ইকুয়েশন আপনার মানে যেভাবেই যে করুক ইকুয়েশন আলটিমেটলি একই আসবে, রেজাল্টও একই আসবে। ঠিক আছে? সো এইখানে আমি কোন ডিরেকশনে কারেন্টটাকে ধরতেছি এটা নিয়ে কোনো সমস্যা নেই। খালি এটা মনে রাখবেন, যেদিক দিয়ে কারেন্ট একটা রেজিস্টারে ঢুকে সেটা পজিটিভ, যেদিক দিয়ে কারেন্টটা রেজিস্টার ছেড়ে বের হয়ে যায় সেটা নেগেটিভ। এতটুকু যদি আমি বুঝতে পারি তাহলে আমি যেভাবে খুশি কারেন্টের ডিরেকশন ধরতে পারবো। ঠিক আছে? সো ওরা আসলে কনভেনিয়েন্স অনুযায়ী এভাবে হচ্ছে ফার্স্টে যেহেতু ওরা I3 নিচের দিকে দিছে, তাই I1 কে ওরা ওইটা ধরেই একদম কন্টিনিউয়াস পাথটাকেই ধরছে, এই জন্য I1 এর ডিরেকশন ওদের এমন হয়েছে। আবার সিমিলারলি এই ব্রাঞ্চটাতে ওরা I2 ধরছে, I1 এর ডিরেকশন এমন, তাই জন্য এই রেজিস্ট্যান্সের এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এই রেজিস্ট্যান্সের যেহেতু এদিক দিয়ে কারেন্ট আসছে, সো এটা পজিটিভ এটা নেগেটিভ। দেখেন তো এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? ম্যাম কেউ কি ক্লাসটা রেকর্ড করতেছে? করলে ভালো হতো। করতেছে মেবি, কেউ কি রেকর্ড করতেছেন ক্লাস? আচ্ছা, তাহলে আরো একজন শুরু করতে পারবেন? আমার এখান থেকে হচ্ছে রেকর্ডের নাই, পারমিশনটা নাই। আপনারা কেউ একজন স্ক্রিন রেকর্ড করলে ভালো হয়। আচ্ছা, ওনার সাথে আরো কেউ একজন ব্যাকআপ হিসেবে একটু এখন থেকে রেকর্ড করা শুরু করেন, যে পারেন আর কি। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আমরা দেখি। তাহলে দেখেন আমি যে কথাগুলো বললাম পোলারিটির, এই জিনিসটাই এখানে ওরা করছে। ফার্স্টে হচ্ছে দেখেন ওরা এই যে এখানে এই রেজিস্টারের এই পাশে পজিটিভ এ পাশে নেগেটিভ, এভাবে করে এই দুইটা রেজিস্ট্যান্সে সবগুলাতে ওরা হচ্ছে পোলারিটি দিছে। তাহলে আমাদের স্টেপ 1 আর স্টেপ 2 ডান, যে ব্রাঞ্চে কারেন্ট অ্যাসাইন করা এন্ড কারেন্ট যেভাবে আমি অ্যাসাইন করছি সেই অনুযায়ী পোলারিটি। এরপরে স্টেপ 3 তে কি ছিল? কেভিএল অ্যাপ্লাই করা। তাহলে ওরা হচ্ছে লুপ 1 এর জন্য যখন কেভিএল অ্যাপ্লাই করছে, তখন ওরা হচ্ছে কেভিএলটা শুরু করছে কোন দিক থেকে দেখেন, ওরা হচ্ছে এই পাশ থেকে ধরেন শুরু করছে, ই এর পজিটিভ দিকটা থেকে শুরু করছে। ঠিক আছে? তাইলে আপনি যদি ই এর পজিটিভ দিকটা থেকে এইভাবে করে ঘুরে ঘুরে যান, যাওয়ার পরে দেখেন R3 এর জন্য আমার কিন্তু নেগেটিভ পার্টটা আগে আসছে, এই জন্যই দেখেন ওরা হচ্ছে, আচ্ছা ওরা উল্টা ভাবে করছে, R1 এর জন্য নেগেটিভটা ধরে করছে। ওকে, দাঁড়ান,
ওনাদের মতো ডিরেকশনেই দেখাই। ওরা হচ্ছে এই পাশ থেকে ধরেন এই পয়েন্ট থেকে শুরু করছে, এই পয়েন্ট থেকে যদি শুরু করে তাহলে দেখেন R1 এর আমার কোন পার্টটা আগে আসতেছে, নেগেটিভ পয়েন্টটা আগে আসতেছে, এই জন্যই দেখেন মাইনাস দিয়ে VR1 জিনিসটা লিখছে। তারপরে যাইতে যাইতে E1 এর জন্য দেখেন পজিটিভটা আসছে, এই জন্য প্লাস দিয়ে E1 লিখছে। আবার ঘুরে যাইতে যাইতে এদিকে গিয়ে আপনার কি আসছে, R3 এর জন্য দেখেন নেগেটিভটা আসছে, এই জন্য মাইনাস VR3 লিখছে। ঠিক আছে, তাহলে কোন ভোল্টেজটার পজিটিভটা আগে পাচ্ছি আর কোন ভোল্টেজটার নেগেটিভটা আগে পাচ্ছি এই হিসাবে প্লাস মাইনাস দিয়ে দিয়ে লিখে যখন আপনি আবার ইনিশিয়াল পয়েন্টে ফেরত আসবেন তখন একটা ইকুয়াল দিয়ে 0 লিখে দিবেন। এটাই আমাদের কেভিএল আমরা ক্লাসে যেটা করছিলাম সেই অনুযায়ী আমরা জাস্ট ইকুয়েশনটা লিখছি। এবং এরপরে হয়েছে কি দেখেন এই যে VR1 আর VR3 জিনিসটা লিখছে, ওই জায়গা থেকে ওরা পরবর্তীতে এই VR1 আর VR3 এর ভ্যালুটা লিখছে। এখন VR1 আর VR3 তো আমার কাছে জানা নাই, কিন্তু আমি এটা জানি যে R3 এর মধ্য দিয়ে I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে আর R1 এর মধ্য দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো এই কারণে VR1 জিনিসটা হবে হচ্ছে I1 R1 আর VR3 জিনিসটা হবে I3 R3। ঠিক আছে, যেখানে I3 ছিল আমার মাঝখানের ব্রাঞ্চের কারেন্ট, এই যে এখানে দেখানো আছে, আর I1 হচ্ছে আমার এই ব্রাঞ্চটার কারেন্ট, বাকি যে বাম পাশের ব্রাঞ্চটার কারেন্ট। এখন আপনারা বলতে পারেন যে ডিরেকশন তো হচ্ছে একরকম করে, কিন্তু ডিরেকশন নিয়ে এখানে মাথা ঘামাচ্ছি না, কারণ কি আমি ডিরেকশন অনুযায়ী তো পোলারিটিটা দিয়ে নিছি। তো আমি একবার যখন পোলারিটি দিয়ে দিচ্ছি এরপরে আই এর ডিরেকশন কি আছে এটা তো আর আমার নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। ঠিক আছে, আমি যদি পোলারিটি না দিতাম তখন আমার একবারে আইয়ের ডিরেকশন দেখে বুঝে আইগুলো বসানো লাগতো, বাট আমি যেহেতু আগেই পোলারিটি দিছি একই জিনিস আমি দুইবার কেন চিন্তা করব। ঠিক আছে, সো আপনারা হচ্ছে এখন যেহেতু আপনারা ফার্স্টে শিখতেছেন পোলারিটি ধরে করাটাই বেটার, বাট পরে করতে করতে আপনাদের যখন হাত চলে আসবে তখন আপনারা এমনিই ধরেন আইয়ের ডিরেকশন দেখেই বুঝে যাবেন যে এখানে কি প্লাস বসবে না মাইনাস বসবে। ঠিক আছে, তাহলে যে লুপ 1 এর ইকুয়েশনটা কিভাবে আসলো এন্ড ওই লুপ 1 এর ইকুয়েশনটাকে ভেঙে আমি কিভাবে এই জিনিসটা লিখছি এটা সবাই বুঝতে পারছে কিনা একটু দেখেন। দেখেন কারো কোনো প্রবলেম থাকলে বলেন, লুপ 1 এরটা যদি বুঝতে পারি তাহলে আমরা লুপ 2 এরটাও ইজিলি বুঝতে পারবো। কারো আছে কোনো অসুবিধা? ম্যাম বুঝতে পারছি, বাট আরেকবার এক্সপ্লেইন করলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা হচ্ছে লুপ 1 এ কেভিএল অ্যাপ্লাই করব। সো আমরা ধরেন এই পয়েন্টটা থেকে শুরু করতেছি, এই এ পয়েন্টটা থেকে। সো আমরা এদিকে যাচ্ছি, তা আমার দেখেন R1 এর অ্যাক্রসে আমার নেগেটিভ পার্টটা আগে পড়ছে, তাই আমার R1 এর ভোল্টেজটার সামনে আমি একটা নেগেটিভ দিছি। এরপরে যাচ্ছি E1 এর ক্ষেত্রে আমি পাচ্ছি পজিটিভটা আগে, এই জন্য E1 এর সামনে আমি প্লাস দিছি। আবার যাচ্ছি, আমার লুপ ঘোরা লাগবে, সো আমি এদিকে যাচ্ছি, এদিকে দেখেন R3 এর ক্ষেত্রে পাইছি মাইনাস, তাই জন্য R3 এর ভোল্টেজের আগে দিছি মাইনাস। এভাবে করে যাচ্ছি আমার কাজ শেষ, আমার লুপ ঘোরা শেষ, সো ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমি এই ইকুয়েশনটা লিখলাম। এর পরবর্তীতে আমার VR1 আর VR3 এটাকে ভেঙে আমি I1 R1 আর I3 R3 লিখছি, কারণ দেখেন R1 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কি এই যে এদিক থেকে I1, আর R3 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I3, তাই জন্য VR1 ওই যে ওই ফর্মুলা V = I এর ফর্মুলা থেকে আমি হচ্ছে দুইটা I আর R এর রেসপেক্টে এক্সপ্রেস করলাম। কেন করলাম? কারণ ভোল্টেজ তো আমার কোনো ভ্যারিয়েবল নাই। দেখেন এখানে কি ভোল্টেজ আমার কোনো ভ্যারিয়েবল হিসেবে আছে? আমার ভ্যারিয়েবল আছে হচ্ছে I আর নোন ভ্যালু হচ্ছে R। দ্যাটস ওয়াই আমি V না লিখে I আর লিখতেছি। এই যে এটা হচ্ছে I1 R1, এটা হচ্ছে I3 R3, আর এটা হচ্ছে এই যে E এর ভ্যালু 2 ভোল্ট। জি ম্যাম, ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার দেখেন I1 আর I3 এর একটা ইকুয়েশন আসবে, যে ইকুয়েশনটা আমরা একটু অ্যারেঞ্জ করে নিজেদের মতো করে লিখে নিব। ঠিক আছে, পরবর্তীতে এই যে ওরা লিখছে এটা একটা ইকুয়েশন, পরে এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা তাহলে দেখেন আমরা বলছি কেভিএল অ্যাপ্লাই করব লুপগুলাতে। সো একটা লুপ করে ফেলছি, তাহলে 2 নাম্বার লুপ যদি দেখি ওরা যেই ডিরেকশনে গেছে আমি আপনাদেরকে ওইটাই দেখাই, ওদেরটা VR3 প্লাস হিসেবে আছে। সো ওরা ধরেন এই ডিরেকশনে গেছে। ঠিক আছে, এই ডিরেকশনে গেলে R3 এর আমার প্লাসটা আসতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি লিখতেছি VR3 কে প্লাস দিয়ে। এরপরে এভাবে ঘুরে গেলে দেখেন E2 এর নেগেটিভটা আগে আসতেছে, তাই E2 এর আগে দিছে মাইনাস। এরপরে ঘুরে গিয়ে আপনার R2 এর পজিটিভটা আসছে, দ্যাটস ওয়াই হচ্ছে প্লাস VR2। এবং এভাবে করে যখন লুপ ঘোরা শেষ তখন ইকুয়াল টু 0। ঠিক আছে, এবং এটাকেই পরে ওই যে VR3 আর VR2 কে ভেঙে এই যে R3 I3 আর হচ্ছে R2 I2 এভাবে লিখে তারপর হচ্ছে পুরো ইকুয়েশনটা আনছে। বুঝে গেছে? জি ম্যাম, বুঝতে পারছি।
আচ্ছা, তাহলে দেখেন আমার এই দুইটা ইকুয়েশন আমি বুঝে গেছি যে এটাও আর এটা দুইটা লুপে কেভিএল করে পাওয়া গেছে, কিন্তু আমার ভ্যারিয়েবল কয়টা? আমি যে ইচ্ছা মতো ব্রাঞ্চ কারেন্ট দিছিলাম, আমি কয়টা ব্রাঞ্চ কারেন্ট দিছিলাম? 3টা দিছিলাম না? তাহলে আমি তো ইকুয়েশন পাইছি 2টা। আমি ম্যাথমেটিক্স এর নলেজ থেকে কি জানি, আমার যেই কয়টা ভ্যারিয়েবল আমার সেই কয়টা ইকুয়েশন দরকার। তাহলে এই একটা পাইছি, এই একটা পাইছি, এই একটা পাইছি, 3টা ভ্যারিয়েবল পাইছি, কিন্তু আমি ঘুরে ফিরে ইকুয়েশন পাচ্ছি কেভিএল অ্যাপ্লাই করে মাত্র এই 2টা। তাহলে 3 নাম্বার ইকুয়েশনের জন্য আমার স্টেপ 4 ফলো করতে হবে, যেখানে বলছে অ্যাপ্লাই কেসিএল। কেসিএল কোথায় অ্যাপ্লাই করব? ওই যে যেই জায়গাটাতে আমি প্রথম ব্রাঞ্চটা ভাঙছিলাম ওই জায়গাটাতে আমি একটা কেসিএল অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, কারণ ওখান থেকেই তো আমি বুঝছিলাম যে আমার 3টা ব্রাঞ্চ আসতেছে, সো ওই জন্য আমি এ পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব। এটা আপনারা একেবারে শুরুতেই করতে পারেন, যখন আপনি ব্রাঞ্চ কারেন্ট অ্যাসাইন করতেছেন তখন তো আপনি বুঝতেছেন যে আমি কোন পয়েন্ট থেকে ব্রাঞ্চ ভাঙা শুরু করছি, ওখানে ডিরেক্টলি কেসিএলটা ওটার পাশে আপনি এমনিই লিখে রাখতে পারেন, কারণ এইগুলো আপনার পরবর্তীতে এমনিই লাগবে। ঠিক আছে, সো এখানে এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করে দেখেন i1 ঢুকতেছে, i2 ঢুকতেছে, i3 বেরোচ্ছে, তাহলে আমরা কি জানি ঢোকার গুলো এক সাইডে রাখবো i1 প্লাস i2, আর বের হওয়ার গুলো আরেক সাইডে রাখবো ইকুয়াল টু i3। তাহলে এইটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, সো আমরা তাহলে হচ্ছে এই যে 3টা ইকুয়েশন পাচ্ছি, এখন আমরা 3টা ইকুয়েশন সলভ করব। এখন ইকুয়েশন সলভ করার অনেকগুলা মেথড আছে। একদম সোজা মেথড হচ্ছে সাবস্টিটিউশন করা। আপনি এখান থেকে ধরেন i1 এর ভ্যালুটা একসাথে বের করে সেটা আবার আরেক জায়গায় বসাবেন, সেটা আবার আরেক জায়গায় বসাবেন, এভাবে করে করে করা যায়। আর যদি হচ্ছে এভাবে না করেন, আরেকটা আছে এলিমিনেশন, আর হচ্ছে ক্যালকুলেটরও আপনি সলভ করতে পারবেন। ওই যে ইকুয়েশন মোডে গিয়ে এখানেও যে লেখা আছে, না এটা ম্যাট্রিক্স দিয়ে করা। আচ্ছা, ইকুয়েশন মোডে গিয়ে আপনি হচ্ছে ভ্যারিয়েবল 3টা দিয়ে আপনি হচ্ছে সহগগুলা বসায় বসায় সলভ করা যায়। এটা যদি কেউ না জানেন ইউটিউব টিউটোরিয়াল দেখতে পারেন, ক্যালকুলেটর ম্যানুয়াল দেখতে পারেন, তাও যদি না বুঝেন তাহলে আমার কাছে এসে দেখে যাইতে পারেন, যদি ফ্রেন্ডদের কাছ থেকে না বুঝেন। এটা খুবই সহজ, এভাবে করে করা যায়। আর ওরা যে মেথডটা অ্যাপ্লাই করছে এটা হচ্ছে ম্যাট্রিক্স মেথড, এটা হচ্ছে ক্রেমার্স রুল। আপনারা কি ম্যাথে ম্যাট্রিক্সের পড়ছিলেন? আপনাদের কি ম্যাথ? জি ম্যাম, করছি। তাহলে আপনাদের তো ক্রেমার্স রুল সম্পর্কে আইডিয়া থাকার কথা। এটা হচ্ছে ক্রেমার্স রুল দিয়েও সলভ করা যায়। যদি আইডিয়া ভুলে যান তাহলে একটু রিভিউ করে নেন। ক্রেমার্স রুলে হচ্ছে 3টা যে কয়টা ভ্যারিয়েবল থাকে তার চেয়ে একটা বেশি ম্যাট্রিক্স বানানো লাগে। একটা হচ্ছে যেই ভ্যারিয়েবল গুলো ওগুলা বাদ দিয়ে বাকি সহগগুলো আর ধ্রুবপদগুলো নিয়ে একটা করা লাগে, এভাবে করে 3টা ভ্যারিয়েবলের জন্য, আর ফাইনালি ভ্যারিয়েবল সবগুলো ভ্যারিয়েবলের সহগ নিয়ে আরেকটা হয়। ওভাবে করে করে আপনারা জাস্ট ক্রেমার্স রুলটা একটু নিজেদের মতো করে দেখে নিয়ে, আর যদি সমস্যা হয় তাহলে আমার কাছে আসতে পারেন। বাট আমার মনে হয় যে যখন এরকম ইকুয়েশন চলে আসবে আপনি ক্যালকুলেটরে সলভ করে দিলেই হবে, কারণ আপনি এত কিছু করে এতগুলো ইকুয়েশন যদি ঠিকমতো লিখতে পারেন, আপনি এটা ম্যাট্রিক্সে করলেন কি করলেন না সেটার উপর আপনার কোনো মার্কস কাটা যাবে না। যদি আনসার ঠিক হয় আপনি ক্যালকুলেটরে করে ইকুয়েশন সলভ করে পাইলে ওটা লিখে দিলেই হবে। কিন্তু যদি জাস্ট 2টা ইকুয়েশন থাকে তখন আর কি হাতে করাটাই বেটার, কারণ 2টা ইকুয়েশন অনেক ইজিলি সলভ করা যায়। 3টা বা 4টা হইলে তখন ক্যালকুলেটরে একবারে করতে পারবেন। ঠিক আছে, সো আই হোপ আপনারা এই ব্যাপারটা বুঝছেন। আমরা তাহলে হচ্ছে ব্রাঞ্চ কারেন্টের ধরেন আরো এই যে একটা এক্সাম্পল আছে যে অ্যাপ্লাই ব্রাঞ্চ কারেন্ট অ্যানালিসিস, একই রকম জিনিস আপনি এভাবে ব্রাঞ্চ কারেন্ট করবেন। এখানেও দেখেন এই সেম পয়েন্ট, এ পয়েন্ট থেকে 3 দিকে 3টা গেছে, সো আমার 3টা ব্রাঞ্চ কারেন্ট হবে। আপনার মতো করে অ্যাসাইন করবেন, রেজিস্ট্যান্স গুলোতে পোলারিটি দিবেন, কেভিএল অ্যাপ্লাই করবেন, কেসিএল অ্যাপ্লাই করবেন, সলভ করবেন। ঠিক আছে, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, পরবর্তীতে যখন অ্যাসাইনমেন্ট দিব তখন করতে সুবিধা হবে। ঠিক আছে, ব্রাঞ্চ কারেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের পরবর্তী টপিকে যাই, যেটা হচ্ছে মেশ অ্যানালিসিস। ঠিক আছে, মেশ অ্যানালিসিস বেসিক্যালি ব্রাঞ্চ কারেন্টে যা করি তাই করতেছি, কিন্তু 2টা স্টেপ এখানে কম। ঠিক আছে, কোন স্টেপগুলো কম? স্টেপ নাম্বার 1 যেখানে আমি ব্রাঞ্চ কারেন্ট অ্যাসাইন করছিলাম, এন্ড স্টেপ নাম্বার 4 যেখানে আমি কেসিএল অ্যাপ্লাই করছি। তাহলে দেখেন মেশ অ্যানালিসিসের জন্য আমার শুধুমাত্র একটা জিনিস লাগবে, কেভিএল। এন্ড যেহেতু আমি কেভিএল করতেছি আমার আসলে ব্রাঞ্চ কারেন্ট অ্যাসাইন করার কোনো দরকার নেই। ব্রাঞ্চ কারেন্টের বদলে আমি যেটা অ্যাসাইন করব, এবার আমি অ্যাসাইন করব লুপ কারেন্ট। ঠিক আছে, লুপ কারেন্ট বলতে আমি যেটা করব, আমার ধরেন এই সার্কিটে 2টা লুপ আছে, আমি অ্যাজিউম করব এই লুপে একটা কারেন্ট যাচ্ছে, এই লুপে একটা কারেন্ট যাচ্ছে।
ঠিক আছে, আগে যেমন আমি এই যে এই পয়েন্ট থেকে 3টা ব্রাঞ্চ ধরে ধরে করতাম, পরে ওই ব্রাঞ্চে একটা করে ভ্যারিয়েবল বেশি আসতো, আমরা সেই জন্য কেসিএল অ্যাপ্লাই করতাম। এবার আমি ইচ্ছা করে ভ্যারিয়েবল কমানোর জন্য যেই কয়টা লুপ সেই কয়টা কারেন্টই ধরবো। যেমন এই লুপে আমরা ধরতেছি হচ্ছে I1 কারেন্ট, এই লুপে আমরা ধরতেছি I2 কারেন্ট। আমরা পুরা দুইটা লুপে কেভিএল যখন অ্যাপ্লাই করব, এই I1 আর I2 দিয়ে আমরা কেভিএল লিখতে পারবো, এন্ড দেখা যাবে এটা সলভ করলে আমাদের দুইটা ইকুয়েশন বা দুইটা ভ্যারিয়েবল দিয়ে ইজিলি সলভ হয়ে যায়। ঠিক আছে, স্টেপও কম লাগতেছে, ভ্যারিয়েবলও কম লাগতেছে, ইকুয়েশন সলভ করতেও সুবিধা। এই জন্য ব্রাঞ্চ কারেন্ট অ্যানালিসিস না করে মানুষজন হচ্ছে মেশ অ্যানালিসিসই বেশি করে। সো চলেন আমরা মেশ অ্যানালিসিসের ক্ষেত্রে ইকুয়েশন গুলা কিভাবে লিখে বুঝে যাই। আচ্ছা, ফার্স্টে দেখেন অ্যাসাইন আ ডিস্টিংক্ট কারেন্ট ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। এটা আসলে ডাজন্ট ম্যাটার, আপনি অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারেন। জাস্ট ধরেন একটা লুপে দুইটা ডিরেকশনে নেওয়া যায়, হয় এইরকম ডিরেকশন না হলে এইরকম ডিরেকশন। এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ফিক্স নিতে হবে, আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন ওটাতেই নেবেন। জাস্ট মনে রাখবেন যেই ডিরেকশনে আমি নেই আমার ইকুয়েশন গুলো ওই ডিরেকশনের সাথে কম্প্যাটিবল হইলেই হবে। ঠিক আছে, ওকে। সো তারপরে হচ্ছে ইচ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজড লুপের মধ্যে এরকম একটা করে কারেন্ট অ্যাসাইন করতে হবে। ইট ইজ নট অ্যাবসলিউটলি নেসেসারি টু চুজ দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। এই যেখানে বলে দিচ্ছে ইনফ্যাক্ট এনি ডিরেকশন ক্যান বি চুজেন। আপনার পাশাপাশি দুইটা লুপ আছে, আপনি একটাতে অ্যান্টি ক্লকওয়াইজ একটাতে ক্লকওয়াইজ আপনি এভাবেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট ওই যে কনভেনিয়েন্স ওয়াইজ সবাই আসলে কি করে, এইভাবে ধরে দুইটাকেই এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজই ধরে। ঠিক আছে, মানে সেম ডিরেকশনে ইউজুয়ালি দুইটাকে ধরে, আপনি চাইলে এভাবে ডিফারেন্ট ডিরেকশনেও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে করে আমরা লুপ কারেন্ট অ্যাসাইন করি। তাহলে দেখেন এই যে এই সার্কিটটাতে এখানে সব ফিগার টিগার দেওয়া। সো ওরা হচ্ছে দুইটা লুপ কারেন্ট ধরছে, ওরা দুইটা লুপ কারেন্টের ডিরেকশনই ধরছে এই যে এদিকে, এটাকেও এভাবে ধরছে এটাকেও এভাবে ধরছে। তো আমরা হচ্ছে এভাবে যখন কারেন্ট অ্যাসাইন করলাম, এর পরের স্টেপটা আমাদের কি ছিল, পোলারিটি দেখা। তাহলে দেখেন R1 এর পোলারিটি দেখেন এই পাশে প্লাসই হবে কারণ এই পাশ দিয়ে কারেন্ট ঢুকতেছে, আর ও পাশে মাইনাস। R3 এর জন্য দেখেন এই দিক থেকে প্লাস হচ্ছে, এই যে এইখানে একটা ক্যাচ আছে। আপনি আগে R3 এর মধ্য দিয়ে একটা সিঙ্গেল কারেন্ট ধরছিলেন, যখন ব্রাঞ্চ অ্যানালিসিস করছি এখান থেকে আমি এই লাইনে একটা কারেন্ট, এই লাইনে একটা কারেন্ট আর এই লাইনে একটা কারেন্ট, তিনটা কারেন্ট ধরছি। বাট এখন দেখেন R3 এর মধ্য দিয়ে আমার এই R3টা কিন্তু লুপের মধ্যে কমন এলিমেন্ট, তাই না? ও কিন্তু লুপ 1 এও এক্সিস্ট করে, লুপ 2 তেও এক্সিস্ট করে। তাহলে আমি আসলে R3 কে কোন কারেন্টের আন্ডারে লিখব? আনসার হচ্ছে R3 কে আমার দুই কারেন্টের আন্ডারেই লেখা লাগবে। অর্থাৎ আমি যখন লুপ 1 করব তখন আমার চিন্তা করতে হবে যে R3 তে এদিক থেকে I1 তো যাচ্ছে, বাট এট দ্য সেম টাইম উল্টা দিক থেকে I2 ও আসতেছে। এই দুইটা জিনিস মাথায় রেখে আমার ইকুয়েশন লেখা লাগবে। আবার যখন আমি লুপ 2 এর জন্য চিন্তা করব তখন আমি এদিক থেকে I2 যাচ্ছে সেটা তো আসেই, এদিক থেকে যে I1 আসতেছে এটাও চিন্তা করা লাগবে। তাহলে মেশ অ্যানালিসিসে ইকুয়েশন কমে গেলেও একটা ক্যাচ থাকে, সেটা হচ্ছে যে যখন লুপের মধ্যে কমন রেজিস্ট্যান্স বা কমন এলিমেন্ট আসে তখন যেই লুপে আমি করতেছি সেই লুপের ইফেক্টে অন্য কারেন্ট যদি বা অন্য লুপের যদি কোনো ভ্যারিয়েবল চলে আসে সেটাকে আমার নিতে হবে ইকুয়েশনের মধ্যে। ঠিক আছে, এই জন্যই দেখেন R3 এর দুই পাশে ওরা দুই রকম পোলারিটি লিখছে। এই পাশের পোলারিটিটা হচ্ছে I1 এর জন্য, যে দেখেন I1 এর জন্য উপরটা প্লাস নিচেটা মাইনাস, আর এই পাশের পোলারিটিটা হচ্ছে I2 এর জন্য, যে I2 এর জন্য এ পাশে প্লাস আর উল্টা দিকে মাইনাস। ঠিক আছে, বাকি এ পাশে দেখেন R2 এর সাথে তো I1 এর কোনো কানেকশন নাই, কারণ I1 এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। দ্যাটস ওয়াই R2 এর মধ্যে I1 এর কোনো ঘাপলা নাই, এখানে জাস্ট I2 এর জন্য যেই পোলারিটি সেটাই। এই ভোল্টেজ সোর্স বা এই ভোল্টেজ সোর্স এগুলোর উপর কোনো ধরনের কারেন্টের কোনো ইম্প্যাক্ট নাই, কারণ ভোল্টেজ সোর্স তো ভোল্টেজ সোর্সই, ওদেরকে তো আমি এমনি ভোল্টেজ হিসেবেই লিখি। কারেন্ট দিয়ে আমি রেজিস্টারের সাথে গুণ করে ভোল্টেজ বানায় লিখি, দ্যাটস ওয়াই রেজিস্টারের সময় কারেন্টগুলো ম্যাটার করবে। ঠিক আছে, তাইলে মেশের ক্ষেত্রে কমন রেজিস্ট্যান্সের সময় আমার একটু ইকুয়েশন লেখার সময় কেয়ারফুল থাকতে হবে, বাট যেগুলা কমন রেজিস্ট্যান্স না সেগুলোর জন্য আমি নর্মালি কেভিএল এর জন্য যেভাবে লিখছিলাম সেভাবেই লিখতে পারবো। তাহলে আমরা এই সার্কিটটার জন্য একটু ইকুয়েশন লেখা ব্যাপারটা খেয়াল করি। আচ্ছা, এখানে আমি দেখাই দিই ইকুয়েশন গুলো কেমন হবে। প্রথমটাতে দেখেন আমি যদি এ পয়েন্ট থেকে যাওয়া শুরু করি লুপ 1 এর জন্য, আমি পাচ্ছি কি দেখেন তো মাইনাস E1, তারপরে আমি কি পাচ্ছি দেখেন প্লাস VR1, তারপরে আমি কি পাচ্ছি দেখেন এদিক থেকে R3 পাচ্ছি এবং প্লাস VR3 এরকম পাচ্ছি। পরে আমার এদিকে আসার পর আমার লুপ ঘোরা শেষ, ইকুয়াল টু দিয়ে 0।
তাহলে এটা হচ্ছে লুপ 1 এর জন্য কেভিএল অ্যাপ্লাই করছি। এটা বুঝতে কারো সমস্যা আছে? নো ম্যাম। ওকে, সো আমি এখন ভ্যালু লিখি। দেখেন আমার E1 এর ভ্যালু ছিল 2, VR1 মানে কি R1 এর মধ্য দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, সো R1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা হবে 2I1। ঠিক আছে, V3 মানে হচ্ছে R3 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে। এখন দেখেন R3 এর মধ্য দিয়ে এদিক দিয়ে যাচ্ছে I1, এদিক দিয়ে আসতেছে I2। যেহেতু আমি এই পাশটাকে পজিটিভ রাখছি, দ্যাটস ওয়াই আমার লিখতে হবে হচ্ছে R3 এর ভ্যালু 4, I1 আগে লিখতে হবে, আর I2 যেহেতু অপোজিট ডিরেকশনে, দ্যাটস ওয়াই মাইনাস I2। এই পার্টটা কি বুঝছি? দেখেন তো কি করলাম আমি। R3 এর মধ্য দিয়ে আমি হচ্ছে চিন্তা করতেছি যে কারেন্ট, এখন আমি দেখতেছি R3 এর মধ্য দিয়ে এদিক দিয়েও একটা কারেন্ট আসতেছে, আবার এদিক দিয়েও একটা কারেন্ট আসতেছে। দ্যাটস ওয়াই আমি R3 এর মধ্যে ওই দুইটা কারেন্টই লিখবো। এখন যেহেতু আমি চিন্তা করতেছি এই লুপের লুপ 1 এর জন্য, দ্যাটস ওয়াই আমার পজিটিভটা আগে আসতেছে, সো পজিটিভের কাছে ঢুকতেছে হচ্ছে I1, দ্যাটস ওয়াই আমি আগে I1 লিখছি, আর I2 হচ্ছে এক্স্যাক্টলি তার অপোজিট ডিরেকশনে, দ্যাটস ওয়াই মাইনাস I2 লিখছি। এখানে আমি শুধুমাত্র I1 না লিখে আমার I1 মাইনাস I2 লিখতে হবে, কারণ এই রেজিস্ট্যান্সটা হচ্ছে কমন রেজিস্ট্যান্স, সো এটা I2 এর যে ইফেক্ট আছে সেটাকেও আমার নিয়ে ইকুয়েশন লিখতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার লুপ 1 এর ইকুয়েশন। ঠিক আছে, এখানে দেখেন এই লুপ 1 এর ইকুয়েশনের মধ্যেই কিন্তু I1 I2 মার্কা কিছু একটা আসছে, আবার আপনি যখন লুপ 2 লিখবেন তখনও I1 I2 মার্কা কিছু একটা আসবে। সো আপনার দুইটা চলক, দুইটা ইকুয়েশন আপনি একদম ইজিলি সলভ করে ফেলতে পারবেন। আগের মতো তিনটা চলক হয় নাই যে আমার কেসিএল করা লাগবে। ঠিক আছে, সো আমি যদি এখান থেকে একটু লুপ 2 এর ইকুয়েশন লিখতে চাই, তাহলে লুপ 2 এর ইকুয়েশনটা আপনারা একটু দেখে বোঝার ট্রাই করেন কি হবে। একদম আমি হচ্ছে ধরেন এই যে এই পয়েন্টটা থেকে শুরু করি, তাহলে এদিক থেকে যাইতে যাইতে আমি পাচ্ছি R2 প্লাসটা পাচ্ছি, তাই VR2, তারপরে আবার যাইতে যাইতে E2 এর জন্য আমি প্লাস পাচ্ছি, দ্যাটস ওয়াই প্লাস E2, তারপরে যাইতে যাইতে আমি কি পাচ্ছি R3, এবার R3 এর এই পাশে পাচ্ছি প্লাস, এ পাশে কার জন্য প্লাস? I2 এর জন্য, তাই জন্য আমি যখন R3 এর ভোল্টেজ লিখবো, এবার আমি লিখবো I2 মাইনাস I1, তাহলে 4, এখানে আমি লিখবো I2 মাইনাস I1, কারণ এবার আমি এই পজিটিভটা আগে আসতেছে এবং পজিটিভটার কারণ হচ্ছে I2। মানে এটা আসলে আপনি শর্টকাটে এভাবে চিন্তা করতে পারেন, আমি যেই লুপেরটা নিচ্ছি সেই অলওয়েজ আগে থাকে, তার পাশের লুপের কারেন্টটা অলওয়েজ মাইনাস হয়ে পড়ে যায়। ঠিক আছে, কারণ আমি তো ওই লুপের অনুযায়ী পোলারিটি দিচ্ছি, সো আসলে অলওয়েজ ওই কারেন্টটাই আগে আসবে। ঠিক আছে, এটা একদম শর্টকাট, চোখ বন্ধ করে আপনি চিন্তা করতে পারেন যে আমি যদি লুপ 1 চিন্তা করি তাহলে I1 মাইনাস I2 হবে, আমি যদি লুপ 2 এর ইকুয়েশন লিখি তাহলে I2 মাইনাস I1 হবে। এরকম যদি লুপ 3 হইতো তাহলে আমার হয়তো এদিক এই রেজিস্ট্যান্সটার জন্য আমি যদি এই লুপে নিতাম কারেন্টটা হয়তো কি I3, তাহলে এই লুপের থেকে গেলে আমার হবে I3 মাইনাস I2। বোঝা গেছে? আচ্ছা, তো আমরা ইকুয়েশনটা কমপ্লিট করি। দেখেন এখানে আমি হচ্ছে VR3 লিখছি, E2 এর জন্য আমি লিখবো হচ্ছে 6, আর VR2 এর জন্য আমি লিখবো R2 এর ভ্যালু 1, সো জাস্ট I2 বা 1I2, সেটা করলে I2 হয়ে যায়। তাহলে এই যে আমার দুইটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়াল টু 0, এখানে একটা ইকুয়াল টু 0। তাহলে দেখেন এই হচ্ছে আমার দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে এই যে এইটা আর একটা হচ্ছে এইটা। এবার আপনি এই দুইটা ইকুয়েশন নিয়ে I1 গুলাকে একসাথে করে I2 গুলাকে একসাথে করে একটু সিম্পলিফাই করে সাজাই গুছায় একদম একটা আরেকটা নিচে লিখে সলভ করবেন। এই যে ওরাও দেখেন, ওরা হচ্ছে পরবর্তীতে এই যে এই অবস্থায় ছিল, ওরা এটাকে সুন্দর করে লুপ 1 আর লুপ 2 এর এরকম, আপনাদের টার্গেট হচ্ছে এই যে এভাবে লেখা, যে I1 গুলাকে একসাথে সিম্পলিফাই করে যোগ বিয়োগ করে এরকম, শুধু সামনে এরকম একটা I1, এরকম একটা I2, কনস্ট্যান্ট গুলো ওই পাশে, আবার সামনে এদিকে একটা I1, এদিকে একটা I2, কনস্ট্যান্ট গুলো ওই পাশে, সবগুলো একটা জেনারেল ফরম্যাটে লিখবেন যে A1x প্লাস B1y, ওই ফরম্যাটে। ঠিক আছে, ইকুয়াল টু C1, আর একটা হচ্ছে A, তার কারণ কি, তাহলে আপনি ক্যালকুলেটরে যখন বসাবেন তখনও আপনি ভুল টুল হবে না। কিন্তু আপনি যদি মনে করেন I2 আগে, এখানে I1 আগে রাখছেন, পরেরটার জন্য আপনি I2 আগে রাখছেন, ক্যালকুলেটরে বসানোর ক্ষেত্রে আপনি দেখা যাবে যে সিরিয়াল ধরে বসাই গেছেন, কিন্তু আপনার তো আসলে ইকুয়েশন বা আনসার মিলবে না, কারণ আপনি তো দুই চলকের সহগ বসাইছেন। ঠিক আছে, এই জন্য আপনাকে আমি সাজেশন দিব যে আপনি যখন ইকুয়েশন গুলো একবার লিখে ফেলবেন, ওগুলাকে একটু নিজের মতো সাজাই গুছাই, যেই ভ্যারিয়েবল সেগুলাকে এভাবে একসাথে রেখে ইকুয়েশন লিখলে আপনি এখান থেকে চাইলে সাবস্টিটিউশন বলেন, এলিমিনেশন বলেন, অথবা ক্যালকুলেটর দিয়ে, ম্যাট্রিক্স দিয়ে, যেদিকেই করবেন আপনার জন্য ইজি হবে। ঠিক আছে, তাইলে মেশ কারেন্টের লুপ
লুপ কারেন্ট অ্যাসাইন করা, ইকুয়েশন লেখা এন্ড ইকুয়েশন সলভ করা, এই স্টেপগুলোতে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলেন। আর যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এর পরের ম্যাথটা আমরা একটু নিজেরা যে যার মতো হাতে প্র্যাকটিস করব, তাহলে আমাদের সুবিধা হবে। ম্যাম লুপ 2 এর জন্য একটু দেখেন ম্যাম, লুপ 2 এর জন্য। হ্যাঁ, লুপ 2 এরটা আবার বলবো? জি ম্যাম। আচ্ছা দেখেন, লুপ 2 দিয়ে কি যাচ্ছে? লুপ 2 দিয়ে আমার i2 যাচ্ছে না। তাহলে আমি যদি এই পাশের পয়েন্টটা থেকে শুরু করি, তাহলে এই রেজিস্ট্যান্সের জন্য আমার কি হবে? R2 এর পজিটিভ ভোল্টেজ, এই জন্য দেখেন আমি লিখছি VR2। এরপরে আমি যাইতে যাইতে কি পাচ্ছি দেখেন, E2 এর পজিটিভটা, তার জন্য আমি লিখছি প্লাস E2। তারপরে আমি যাইতে যেতে দেখেন R3 এর জন্য কি পাইছি, R3 এরও পজিটিভটা, দ্যাটস আমি লিখছি প্লাস VR3। এই লাইনটা তো বুঝছি। এর পরের লাইনে গিয়ে আমি কি করছি, এই VR2 আর VR3 কে সলভ করছি। E2 এর ভ্যালু 6 ছিল দেখেন, তাই আমি 6 বসাই দিছি। VR2 এর জন্য দেখেন রেজিস্ট্যান্স হচ্ছে 1, কারেন্ট হচ্ছে I2, দ্যাটস ওয়াই হচ্ছে 1 ইনটু I2 করলে শুধু I2 আসবে। আর R3 এর জন্য দেখেন এদিক থেকে যাচ্ছে I2 আর উল্টা দিক থেকে আসতেছে I1, দ্যাটস ওয়াই এটার ভ্যালু ছিল 4। 4 লেখার পর আমি লিখছি I2 মাইনাস I1। বুঝা গেছে? যে কোয়েশ্চেন করছিলাম তার কি ক্লিয়ার হয়েছে না আরো কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ তো আমরা বুঝলাম, আমরা একটু আমাদের যে নলেজ এটা কাজে লাগে আমরা একটু একটা সলভ করতে চেষ্টা করি। এটা যদি সলভ করি, আচ্ছা এখানে দেখেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ ব্রাঞ্চ অফ দ্য নেটওয়ার্ক, তাহলে এইখানে আপনার এরকম একটা কারেন্ট মানে একটা লুপ আছে, এই বা হচ্ছে এই সার্কিটের মধ্যে আপনি এখন প্রত্যেক ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে। আপনার প্রত্যেক ব্রাঞ্চের কারেন্ট আপাতত বের করার দরকার নেই, আপনার আপাতত কাজ হচ্ছে এই লুপ 1 লুপ 2 দুইটাতে দেখেন ওরা নিজেদের মতো করে কারেন্ট দিয়েই দিছে, পোলারিটিও দিয়ে দিছে। আপনার কাজ হচ্ছে খালি ইকুয়েশনগুলো লেখা। লুপ 1 এর জন্য একটা ইকুয়েশন আসবে, লুপ 2 এর জন্য একটা ইকুয়েশন আসবে। আমি 5 মিনিট টাইম দিচ্ছি, যে যে যার যার খাতা কলম বের করে একটু নিজেরা সার্কিটটা ড্র করে একটু লুপের ইকুয়েশনগুলো লেখা ট্রাই করেন, এন্ড কারো হয়ে গেলে সে হচ্ছে বলেন, আমরা হচ্ছে তার কাছ থেকে শুনি। ঠিক আছে, এটা আপনারা একটু এখনই নিজেরা খাতায় করেন। আচ্ছা যারা নতুন আসছেন যে চ্যাট বক্সে আপনাদের আইডিটা দিয়ে দেন অ্যাটেন্ডেন্সের জন্য, যদি কেউ না দিয়ে থাকে। ম্যাডাম একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আপনার আইডিটা মনে হয় আমাদের স্টুডেন্ট পোর্টালে ক্রিয়েট হয়েছে ম্যাম, কিন্তু অ্যাটেন্ডেন্সটা আপনি মনে হয় সাবমিট করেন নাই, না আইডি আপনি পান নাই। আমাদের হচ্ছে পোর্টালে লগইনে একটু সমস্যা হচ্ছে, মানে আমাদের একটা মেইল আসার কথা, ওই মেইলটা আসতেছে না। আমরা হচ্ছে 2 দিন ধরে এটা নিয়ে কথা বলছি, বাট এখনো ইস্যুটা সলভ করতে পারি নাই। হোপফুলি কালকে পরশুর মধ্যে সলভ করার চেষ্টা করব। তবে ম্যাম আপনারটা আমি দেখছি, আপনার আইডি ক্রিয়েট হয়েছে অলরেডি। হ্যাঁ আইডি আছে, বাট আমরা লগইন করতে পারতেছি না। ও আচ্ছা, এই জন্য আমি বলছি হয়তো ম্যাডাম জানেন না, আমি না বললাম। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ।
ইকুয়েশন গুলা কি কেউ লিখতে পারছি? সবাই কি ট্রাই করতেছি একটু? ফার্স্টেরটা মিলছে কিন্তু সেকেন্ড লুপের ক্ষেত্রে ম্যাম মিলতেছে না মিলে না। আচ্ছা, আর একটু নিজেদের মতো ট্রাই করেন। কেউ যদি দুইটাই মিলাইতে পারেন একটু বলেন, এটা করলে ভালো করতে পারলে। আচ্ছা ম্যাম, সেকেন্ড লুপের ক্ষেত্রে যদি বি থেকে স্টার্ট করি সেক্ষেত্রে কি আগে মাইনাস ই2 আসবে? হ্যাঁ, বি থেকে যদি স্টার্ট করে উপরের দিকে যান তাহলে মাইনাস ই2 আসবে না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আরো কি টাইম লাগবে না আমি বলবো এবার? আর কেউ কি করতে পারছি? ম্যাম করতেছে, শেষ হয়নি এখনো। আচ্ছা, শেষ করেন, তারপরে আমি বলে দিই যাতে বাকিরা যারা করতে পারে নাই তাদের হয়ে যায়। ম্যাম হয়েছে, মিলাই দেন। মিলাইতে পারছেন? জি ম্যাম হয়েছে, আপনি একটু বলেন আমরা মিলানি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমরা লুপ 1 এর জন্য আমরা i1 এর ডিরেকশন হচ্ছে এইদিকে, লুপ 2 এর জন্য i2 এর ডিরেকশন এইদিকে। সো আমি লুপ 1 এর জন্য ধরেন এই পয়েন্ট থেকে শুরু করি। সো আমার আসবে কি মাইনাস ই1 মানে -5, তারপরে আসবে হচ্ছে আমার এদিক থেকে যাইতে যেতে আর1 এরটা প্লাসে, তার মানে প্লাস আর1 এর ভ্যালু 1, সো শুধু i1। তারপরে যাইতে যাইতে আর2 এর ক্ষেত্রে আমার কি আসবে, আর2 এর ভ্যালু হচ্ছে 6, যেহেতু আমি লুপ 1 দিয়ে যাচ্ছি সো আমার আসবে i1 মাইনাস i2। তারপরে কি আমি আরো একটা পাচ্ছি ই2। ভোল্টেজের ক্ষেত্রে বললাম যে ভোল্টেজের ক্ষেত্রে তো কারেন্টের এখানে ইফেক্ট নাই, কারণ আমার তো আসলে আমি ভোল্টেজই লিখতেছি, তাই না? সো ভোল্টেজের ক্ষেত্রে আমি জাস্ট ভোল্টেজের ভ্যালুই লিখবো। সো এখানে আসলে কত আসছে, প্লাসটা আগে আসছে, দ্যাটস ওয়াই আসবে +10। তারপরে যাইতে যাইতে আমার এই পয়েন্টে চলে আসছে, সো ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে দেখেন +5 -1i -6
আচ্ছা ওরা -6 করছে কিসের জন্য? ওদের হচ্ছে পুরাটাই মাইনাস আসছে, মানে আমি হচ্ছে যেগুলো যেগুলো মাইনাস প্লাস দিছি ওগুলো ওদের উল্টা আসছে। কারণ কি ওরা ইকুয়াল টু 0, তো আমি যদি 0 কে পুরা জিনিসটাকে আমি -1 দিয়ে এপাশে আর ওপাশে গুণ করি একই জিনিস, ঠিক আছে? ধরেন এই যে এখানে -1 এখানে -1 দিয়ে গুণ করলে এপাশে তো 0ই থাকবে আর এপাশে সাইনগুলো উল্টায় উল্টে আমার সাথে মিলে যাবে, ঠিক আছে? আমি হচ্ছে এ থেকে উপরে যাওয়া শুরু করছি দেখে আমার এরকম আসছে, ওরা হচ্ছে এ থেকে হয়তো এদিকে গেছে, দ্যাটস ওয়াই। ওটা সমস্যা নাই, আপনি যদি হচ্ছে ঠিকঠাক লিখেন ইকুয়েশন আপনি আপনার মতো করে ঠিক মতো লিখতে পারেন, আনসার অলওয়েজ সেমই আসবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লুপ 1 গেল। লুপ 1 বাকিদের সাথে আমার সাথে মিলছে? হ্যাঁ ম্যাম মিলছে। ওকে, লুপ 2 দেখেন, লুপ 2 আমি বি পয়েন্ট থেকে শুরু করে আমি এই যে বি পয়েন্ট থেকে উপরের দিকে যাই, সো -e2 আসবে মানে -10, তারপর আবার উপরে যাই আর 2 এর জন্য আমার আসবে কি +6। এবার আমি লুপ 2 চিন্তা করতেছি, দ্যাটস ওয়াই হবে i2 - i1। এরপরে যাইতে যাইতে আমি আর এটা শেষ করে এদিকে আসবো, এদিকে তো হচ্ছে i2 2 হচ্ছে রেজিস্ট্যান্স, সো 2i2, ফাইনালি আমি বি পয়েন্টে পৌঁছে গেছি, সো ইকুয়াল টু 0। তাহলে দেখেন ওদের ওই যে পুরাটা আবার উল্টা সাইনে আসছে, কারণ আমি উপরে গেছি ওরা হয়তো এই পাশ দিয়ে শুরু করছে, ঠিক আছে? সো সমস্যা নাই, একই জিনিস আসবে। আপনি হচ্ছে পরে দুইটা যদি লিখেন দেখবেন যে এইটা আর এইটাই আসবে, ঠিক আছে? যদি সাইন উল্টাপাল্টা আসে আপনার এই মাইনাসের জায়গায় প্লাস, এই প্লাসের জায়গায় মাইনাস, এখানে 5 এর সামনে মাইনাস, মানে পুরাটা উল্টা আসবে। এমন যদি হয় মাঝখানে একটা বা দুইটা সেম সেম হয়ে যাচ্ছে বাট বাকিগুলো উল্টা, তার মানে আপনার ইকুয়েশন লিখাতে ভুল হয়েছে, ঠিক আছে? আর সলভ করলে কারেন্ট i1 এর জন্য বেরোবে 1, i2 এর জন্য বেরোবে 2, ঠিক আছে? সো আমার আসলে কোয়েশ্চেন কি ছিল? আমার কোয়েশ্চেন ছিল যে ব্রাঞ্চ কারেন্ট গুলা বের করা, ঠিক আছে? এই যে দেখেন কোয়েশ্চেন বলছে যে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ ব্রাঞ্চ। সো আমি দেখেন আমি এখন যদি ব্রাঞ্চ চিন্তা করি, এখান থেকে তো এদিকে একটা ব্রাঞ্চ, এদিকে একটা ব্রাঞ্চ আর এদিকে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে কিন্তু শুধু আমার i1 টাই যাচ্ছে। এন্ড দেখেন আমি i1 হচ্ছে ভ্যালু পেয়ে গেছি 1, এই ব্রাঞ্চে আমার শুধু i2ই যাচ্ছে এবং এটার ভ্যালু পেয়ে গেছি 2। বাট এই যে ব্রাঞ্চে, এই ব্রাঞ্চে কিন্তু আমার i1ও যাচ্ছে i2ও যাচ্ছে। তাহলে আমার যেটা করতে হবে এই ব্রাঞ্চ থেকে i1 আর i2 এর মধ্যে যে বড় সেটা ধরে মাইনাস করে আমি আসলে মাঝখানের ব্রাঞ্চটার কারেন্ট পাবো, ঠিক আছে? যে বড় তার থেকে ছোটটাকে মাইনাস করে, কারণ এই ব্রাঞ্চে তো দুইটা কারেন্টই আছে, সো বড়টার থেকে ছোটটা মাইনাস করে যে ভ্যালু আসে আর বড়টার ডিরেকশন। তাহলে দেখেন এখানে আমার বড় ছিল i2 আর ছোট হচ্ছে i1, সো ভ্যালুটা কত হবে 2 - 1, ভ্যালু হবে হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার এবং এটা কোন ডিরেকশনে যাবে? যে বড় তার ডিরেকশন, অর্থাৎ i2 উপরের দিকে যাচ্ছে, তাহলে এই ব্রাঞ্চ থেকে কারেন্ট আসলে উপরের দিকেই যাবে। বুঝা গেছে? এভাবে করে আপনি হচ্ছে মেশ দিয়ে সলভ করার পরে আপনাকে যদি কোনো ব্রাঞ্চে কারেন্ট বের করতে বলে, কোনো রেজিস্টরের মধ্য দিয়ে ভোল্টেজ বের করতে বলে, যেমন আপনাকে যদি আমি এখন জিজ্ঞাসা করতাম যে R1 এর ভোল্টেজ কত, তাহলে দেখেন R1 এর মধ্য দিয়ে কে যাচ্ছে? শুধু i1 তো আমি বের করেই ফেলছি 1 অ্যাম্পিয়ার, তাহলে R1 এর ভোল্টেজ কত হইতো? 1 অ্যাম্পিয়ার ইনটু 1 ওহম মানে হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? এভাবে করে আপনি মেশ দিয়ে সলভ করার পরে আপনার হচ্ছে জিজ্ঞাসা করতে পারে যে এটার মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ, এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট, সেটা আপনি খালি চিন্তা করবেন যে এর মধ্য দিয়ে কোনটা কোনটা আসতেছে, যোগ বিয়োগ হবে কিনা বা এরকম কিছু, ঠিক আছে? মেশ দিয়ে দুইটা লুপের বেশি দিয়ে করা যায়? হ্যাঁ হ্যাঁ, যত লুপ থাকে আপনি ততগুলা লুপ কারেন্ট হবে, ততগুলা ভ্যারিয়েবল হবে। যেমন এখানে যদি পাশে আরেকটা লুপ থাকতো, ওটাতে আমরা কারেন্টের নাম দিতাম i3, তাহলে 3টা ইকুয়েশন আসতো। यस ম্যাম। ঠিক আছে? এই যে যেমন এখানে দেখেন, এটা দেখে বাজে লাগলো, এখানে নরমাল দুইটা লুপ আছে, ওই দুইটা লুপের দুইটা ইকুয়েশন আসবে, দুইটা ইকুয়েশন সলভ হবে। দেখি 3টা লুপ কোথাও আছে কি, দাঁড়ান। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বয়েলস্টারের বইয়ে ম্যাথগুলো অত, এই যে এখানে যেমন 3টা লুপ দেখেন, i1 i2 i3, সো 3টা ইকুয়েশন আসবে, 3বার করা লাগবে, 3টা ইকুয়েশন পরে সলভ করবেন। এই যে 3টা ইকুয়েশন লিখছে, পরে আপনি ক্যালকুলেটরে বসায় সলভ করতে পারেন, আবার হাতে হাতে। এখানে যেমন দেখেন, এখানে হচ্ছে এই যে বড় একটা লুপ আছে, নিচে ছোট ছোট দুইটা, এই লুপটার মধ্যে একটু ডিফারেন্ট। যেমন এই সব ক্ষেত্রে দেখেন আপনি যখন 1 আর 2 নাম্বার লুপ নিয়ে করবেন, এই মাঝখানের এই রেজিস্ট্যান্সটাতে আপনার শুধুমাত্র i1 আর i2 এর ইমপ্যাক্ট করতেছে। সো আপনি যখন লুপ 1 এর জন্য লিখবেন হচ্ছে i1 - i2, লুপ 2 এর জন্য লিখবেন হচ্ছে i2 - i1। সিমিলারলি এই পাশের রেজিস্ট্যান্সটার জন্য দেখেন শুধু i2 আর i3, তাই আপনি লুপ 2 এর জন্য যখন লিখবেন তখন লিখবেন i2 - i3,
আর লুপ 3 এর জন্য লিখলে i3 মাইনাস i2। ঠিক আছে, যতগুলো লুপ যাইতো এরকম আমি এভাবে করে চিন্তা করে লিখতাম। বাট এই লুপটার ক্ষেত্রে দেখেন এই রেজিস্ট্যান্সটার জন্য আপনার কি কি কারেন্ট আসতেছে, এ পাশ থেকে আসতেছে একটা i3 আর এদিক থেকে উল্টা দিক থেকে যাচ্ছে আমার i1। তাহলে এই রেজিস্ট্যান্সের জন্য আমি যদি লুপ 3 লিখতাম, আমি লিখতাম হচ্ছে i3 মাইনাস i1। আর এই রেজিস্ট্যান্সটার জন্য দেখেন এদিক থেকে তো i3 যাচ্ছে, বাট এদিক থেকে কিন্তু আগে ছিল i1, এবার কিন্তু চলে আসতেছে i2। দ্যাটস ওয়াই আমি যদি লুপ 3 এর জন্য লিখতাম এই রেজিস্ট্যান্স যেটা 5 ওহম, এটার জন্য আমার লেখা লাগতো i3 মাইনাস i2। কারণ কি এই উপরের লুপটা হচ্ছে বড়, একবারও i1 লুপের সাথে হচ্ছে মিলে, একবারও 2 নাম্বার লুপের সাথে মিলে। যখন যার সাথে মিলে আমি তার কারেন্টটাকেই সুন্দর মতো লিখে ইকুয়েশন লিখব। ঠিক আছে, এরকম করে 3টা ইকুয়েশন লিখে ফেলে সলভ করতে হবে। জি ম্যাম, বুঝছি। এগুলো আপনারা যে এখন কতগুলো এক্সাম্পল আছে এগুলো মোটামুটি সলভ করলে আশা করি মেশ নিয়ে সমস্যা নাই। মেশের আরেকটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এটাকে বলে সুপার মেশ। ঠিক আছে, সুপার মেশের কথা বলেই আজকে ক্লাস শেষ করব। সুপার মেশে যেটা থাকে সেটা হচ্ছে দেখেন এই জিনিস কিন্তু আমরা দেখি নাই এখন পর্যন্ত, এটাকে বলে হচ্ছে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স মানে আপনারা হচ্ছে ভোল্টেজ, যেমন হচ্ছে একটা ব্যাটারি দিয়ে আমি ডিরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, কিছু কিছু জায়গায় ডিরেক্টলি কারেন্ট অ্যাপ্লাই করে। ঠিক আছে, সো ওইগুলাকে বলে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স এরকম ভাবে একটা সার্কেলের মধ্যে এরকম একটা অ্যারো দিয়ে লিখে, অ্যারোটা যেই ডিরেকশনে কারেন্টটা ওই ডিরেকশনেই যাচ্ছে। সো দেখেন এই মাঝখানে একটা কারেন্ট সোর্স আছে এবং এটার কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আগে যেমন এই যে ভোল্টেজ সোর্সের সাথে যেমন ভোল্টেজ দিয়ে রাখতাম, কারেন্ট সোর্সের সাথে কারেন্ট দিব। কারেন্ট সোর্সের সমস্যাটা কি দেখেন, আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করি আমরা আসলে কিসের সামেশন করি, সবগুলো ভোল্টেজের সামেশন। আমরা এইগুলো লিখি ধরেন IR1 IR2, এগুলো করে তো আসলে আমরা ভোল্টেজই লিখতেছি, তাই না? কিন্তু যখন আমি কারেন্ট সোর্স লিখবো আমার কিন্তু এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে খালি একটা কারেন্ট আছে। তাইলে আমি যদি আমার ভোল্টেজের ইকুয়েশনের মধ্যে লিখতে চাই, আমি কিন্তু এই কারেন্ট সোর্সটাকে আসলে ভোল্টেজের ইকুয়েশনে লিখতে পারবো না, অর্থাৎ কেভিএল এর পার্ট কিন্তু আমি ওকে বানাইতে পারবো না। ঠিক আছে, কারণ কি, কারণ ওকে তো আমি ভোল্টেজ হিসেবে এক্সপ্রেস করতেই পারবো না, ও একটা কারেন্ট হিসেবে আছে। আর আমি কেভিএল এর সবগুলো ভোল্টেজের সামেশন বা বিয়োগফল বা এরকম কিছু নেই, ওর তো নেই না, বা হচ্ছে কারেন্টের তো নেই না, তাহলে আমি আসলে ওকে আনতেই পারবো না। যেহেতু আমি ওকে আনতে পারবো না, তাহলে আমি এরকম কারেন্ট বা এরকম জিনিস কেমনে হ্যান্ডেল করব, এইটাকেই বলে হচ্ছে সুপার মেশ। মানে এরকম একটা জিনিস যেখানে একটা কারেন্ট সোর্স থাকবে মাঝখানে বা এখানে ওখানে, তখন আমার যেটা করতে হয় আমি লুপ চিন্তা করব। ঠিক আছে, কারেন্ট সোর্সের দুই পাশে দুইটা লুপ যেরকম আছে তাদেরকে লুপ চিন্তা করব। বাট আমি যখন ইকুয়েশন লিখবো তখন আমি চিন্তা করব মাঝখানের এটা নাই। তাহলে দেখেন আমি যখন ইকুয়েশন লিখবো এই পাশটা পুরাটা নাই, তাইলে আমি যখন ঘুরবো ধরেন এই পয়েন্ট থেকে ঘোরা শুরু করবো, আমার এইভাবে ঘুরে 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 আবার একটা আসবে। তাহলে আমি কিন্তু আগে যেমন দুইটা ইকুয়েশন পাইতাম কারণ দুইটা লুপ, এখন কিন্তু আসলে আমি একটা ইকুয়েশনই পাবো, কারণ আমি তো দুইটা লুপ ঘুরতেই পারতেছি না। আমার এই মাঝখানেরটা যেহেতু বাদ হয়ে গেছে, আমার বাকি আছে এই বড় লুপটা। সো আমি যদি ইকুয়েশন লিখি আমার ইকুয়েশন কেমন হবে, যেমন আমি এই গ্রাউন্ড পয়েন্টটা থেকেই শুরু করি, আমি যাইতে যাইতে আগে পাচ্ছি -20, তারপরে আমি R1 এর জন্য পাচ্ছি +6i1, তারপরে আমি R2 এর জন্য পাচ্ছি 4i1। দেখেন i1 এর পার্ট কিন্তু এখানেই শেষ, ওই পাশে যখন আমি চলে যাব তখন কিন্তু আর আমার i1 নাই, আছে i2। তাই জন্য পরে প্লাস এই 2 এর সাথে আমার লিখতে হবে i2, তারপরে আমি ভোল্টেজ সোর্স পাচ্ছি নেগেটিভ এন্ড মানে -12, তারপরে আমি ঘুরে আগের পয়েন্টে চলে আসছি, দ্যাটস ওয়াই 0। তাহলে আমি কি করলাম, আমি মাঝখানে কারেন্ট সোর্সটাকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমি বড় একটা লুপের কারেন্ট লিখলাম, কিন্তু আমি খেয়াল রাখলাম যে যেই লুপের যেই সাইডে হচ্ছে আমার i1 ছিল সেই সাইডের ইকুয়েশন গুলো আমি i1 দিয়ে লিখছি, যেই সাইডে i2 ছিল সেই সাইডের জিনিসগুলো আমি i2 দিয়ে লিখছি। ঠিক আছে, ইকুয়েশনটা লেখার সময় আমি হচ্ছে এভাবে লিখব। এখন প্রশ্ন হচ্ছে যে চলক তো আমার দুইটাই আছে, i1 আর i2, কিন্তু আমার তো হচ্ছে ইকুয়েশন একটা হয়ে গেল, তাহলে আমি 2 নাম্বার ইকুয়েশনটা কোথায় পাবো, বা আমার তো 2 নাম্বার ইকুয়েশন লাগবে, না হলে তো আমি সলভ করতে পারবো না। ওই সময় আমার কারেন্ট সোর্সটা কাজে আসে। সেটা হচ্ছে দেখেন কারেন্ট সোর্সটা এইদিকে এই ডিরেকশনে ছিল, i1টা আমার কারেন্ট সোর্সের ডিরেকশনে, i2টা আমার কারেন্ট সোর্সের অপোজিট ডিরেকশনে। তাহলে এই জায়গাটাতে আমার একটু কেসিএল করা লাগবে।
কেসিএল যদি আমি করি তাহলে দেখেন I1 একই ডিরেকশনে যাচ্ছে, কারেন্ট সোর্সটা অর্থাৎ আমার 4 অ্যাম্পিয়ারও একই ডিরেকশনে যাচ্ছে, I2 টা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাইলে -I2 পুরোটা লিখে ইকুয়াল টু 0। অথবা আপনারা ওই যে একই পয়েন্টে ইনকামিং আর আউটগোয়িং হিসাব করতে পারেন। এই পাশ থেকে আপনার যেহেতু এই দুটো এক ডিরেকশন, এটা অন্য ডিরেকশনে, সো আমি এভাবেও লিখতে পারি I1 প্লাস 4 ইকুয়াল টু I2, একই জিনিস। ঠিক আছে, এতটুকুতে কনফিউশন আছে? থাকলে বলেন, থাকার কথা আসলে। কেউ কি আছে যে এই যে কারেন্ট সোর্সের ব্যাপারটা বুঝতে পারি নাই ঠিকঠাক মতো? ম্যাম আরেকবার যদি বলতেন স্যার। আচ্ছা, ইকুয়েশন লেখাটা কিন্তু বুঝছি, তাই না? ইকুয়েশন কিভাবে লিখে? আমি কারেন্ট সোর্সকে বাদ দিয়ে লুপ, পুরা বড় লুপটা ধরবো, কিন্তু আমি যেই পাশে যেই কারেন্ট তাকে দিয়ে ঠিকঠাক মতো লিখে ফেলবো। আর কারেন্ট সোর্সটার ক্ষেত্রে আমি চিন্তা করব কারেন্ট সোর্সের ডিরেকশনে কে যাচ্ছে, কারেন্ট সোর্সের অপোজিট ডিরেকশনে কে যাচ্ছে। তাহলে দেখেন ডিরেকশনে যাচ্ছে I1, তাই I1 আর কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 4, এই দুটাকে রাখবো প্লাসে, অপোজিট ডিরেকশনে যাচ্ছে I2 মাইনাসে, এরপরে ইকুয়াল টু 0। দেখেন এই ইকুয়েশনটা কিন্তু আমি কারেন্ট দিয়েই লিখছি, এখানে কিন্তু আমি কোনো রেজিস্টার ভোল্টেজ কিছু আনি নাই। যেহেতু আমি কারেন্ট দিয়ে লিখছি, আমি এখন তাইলে কারেন্ট সোর্সকে আনতে পারবো। ঠিক আছে, সো এরকম যদি সুপার মেশ থাকে যেখানে আমার হচ্ছে কারেন্ট সোর্স থাকে, যখন আমি কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল কারশফস ভোল্টেজ ল, তখন আমি কারেন্ট সোর্সকে বাদ দিয়ে বড় লুপের ইকুয়েশন লিখবো। তার পরবর্তীতে কারেন্ট সোর্সটাকে সহ আমি যেটা লিখবো, এটা কিন্তু আমার কেভিএল আর হয় না, বেসিক্যালি এটা আসলে কেসিএল ও চিন্তা করা যায় না, বাট আমরা একটু আমাদের যেহেতু এগুলো এটা অন্যভাবে শিখতে কষ্ট হবে বা অন্য নামে মনে রাখতে কষ্ট হবে, আমরা এটাকে কেসিএল বা কেসিএল এর মতো চিন্তা করে নিতে পারি। যে তখন আমি খালি দেখবো কারেন্ট সোর্সের ডিরেকশনে কে আছে আর অপোজিটে কে আছে, যেগুলো ডিরেকশনে আছে সেগুলোকে প্লাসে, অপোজিটটাকে মাইনাসে, কারেন্ট সোর্সটাকেও প্লাসে, পুরোটা লিখে ইকুয়াল টু 0। মানে সোজা কথাই হচ্ছে এদিক থেকে যে I1 ঢুকতেছে আর এদিক থেকে যে I2 যাইতেছে, এটা টোটালটা মিলে আসলে কারেন্ট সোর্সের বেশি তো হইতে পারবে না, কারেন্ট সোর্স থেকে এরা ডিভাইড হয়ে যাবে। কনসেপ্টটা হচ্ছে কিছুটা এরকম। ঠিক আছে, আপনারা হচ্ছে এই এক্সাম্পলটা একটু ভালো করে দেখে বুঝতে না পারলে নেক্সট ক্লাসে আমাকে বললে আমি হচ্ছে আরেকবার এটা রিপিট করে পরবর্তী টপিকে যাব। এখানে যেমন বুঝতে পারছি, হ্যাঁ একটু নিজেরা দেখলে বুঝতে পারবেন, না পারলে তো আমি আসি, সমস্যা নেই। এরপর এই যে এখানেও দেখেন আপনার এই পাশে একটা কারেন্ট সোর্স, এই পাশে একটা কারেন্ট সোর্স, সো আপনি ফার্স্টে লুপ কারেন্ট আপনি তিন দিকেই তিনটা নেবেন, নেয়ার পরে আপনি যখন কেভিএলটা করবেন তখন আপনি এগুলা বাদ দিবেন। তাহলে এদিকে যদি বাদ দিয়ে দেই, এদিকে তো আসলে আমার লুপ নাই, লুপ আমার ওই মাঝখানে একটাই আছে, তো এই একটা লুপেই আমি কেভিএল করব। যেমন এই রেজিস্ট্যান্সটা যদি চিন্তা করি, এদিক থেকে আসতেছে I2 আর এদিক থেকে আসতেছে I1, সো আমি যেহেতু লুপ 2 এর জন্য লিখতেছি, আমার লিখতে হবে I2 মাইনাস I1। আবার এই বাম পাশে যখন চিন্তা করব, এদিক থেকে আসতেছে I3 আর এদিক থেকে যাইতেছে I2, তাহলে এই 8 ওহম রেজিস্ট্যান্সের জন্য আমার লিখতে হবে I2 মাইনাস I3। এরকম করে করার পরে পরবর্তীতে আমার হচ্ছে এটুক হয়ে গেলে এরপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্ট সোর্স গুলাকে নিয়ে চিন্তা করতে হবে। তো দেখেন এই লুপের জন্য আমার কারেন্ট ছিল কি I1, আর কারেন্ট সোর্সটাও যে ডিরেকশনে I1 ও সেম ডিরেকশনে, সো I1 ইকুয়াল টু 6। ঠিক আছে, বোঝা গেছে? I1 নিজেই তো 6, কারণ I1ই তো এদিক দিয়ে যাইতেছে, কারেন্ট সোর্সও এদিক দিয়ে যাইতেছে, তাহলে 6 আর I1 সেম জিনিস। আবার এভাবে করে দেখেন এদিক থেকে I3 যাইতেছে, আবার 8 অ্যাম্পিয়ারই যাইতেছে, তাহলে I3 8। তাহলে দেখেন আপনি I1 এর ভ্যালুও পেয়ে গেলেন, I3 এর ভ্যালুও পেয়ে গেলেন, আর একটা ইকুয়েশনই বাকি থাকে আর একটা ভ্যারিয়েবলই বাকি থাকে I2। তাহলে আপনি I1 আর I3 বসাই দিলেই কিন্তু I2 সলভ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে আপনারা এই যে এখানে সুপার মেশের, মেশ অ্যানালিসিসের এগুলো কিছু প্রবলেম আছে, এগুলো আপনারা একটু নিজেরা হাতে কলমে দেখবেন। এই যে নোডাল অ্যানালিসিসের আগ পর্যন্ত, ঠিক আছে, এই নোডাল অ্যানালিসিস আমাদের নেক্সট ক্লাসের টপিক। এর আগ পর্যন্ত এই যে এই চ্যাপ্টারটা হচ্ছে এটা মেথডস অফ অ্যানালিসিস এন্ড সিলেক্টেড টপিকস ডিসি। এই চ্যাপ্টারটার মধ্যে আপনারা একদম শুরু থেকে আসলে এগুলাই পাবেন। দেখি ব্রাঞ্চ কারেন্টের উপরে কিছু আছে কিনা যেটা আপনাদের বাদ যাবে কিনা, এরকম একটু দেখে নিই। আমরা হচ্ছে শুরু করছি এই ব্রাঞ্চ কারেন্ট অ্যানালিসিস থেকে। এর আগে আসলে যা যা আছে কারেন্ট সোর্স ইন প্যারালাল, আচ্ছা এর আগে একটুকু আপাতত লাগবে না। তাহলে আপনারা যেটা করবেন, এই যে 6 নাম্বার সেকশন থেকে 8 নাম্বার সেকশন পর্যন্ত এই পুরাটাতে আপনারা এক্সাম্পল ম্যাথগুলো সব প্র্যাকটিস করবেন, প্লাস পারলে একটু টপিকগুলো পড়ে টোরে বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এই চ্যাপ্টার
যেটা হচ্ছে মেথডস অফ অ্যানালিসিস এন্ড সিলেক্টেড টপিকস ডিসি, এই চ্যাপ্টারের 6 থেকে 8 নাম্বার সেকশন। ঠিক আছে, আমি চ্যাটে তাও লিখে দেওয়ার ট্রাই করবো যাতে সবার কাছে থাকে আর কি। এ পর্যন্ত আপনাদের হচ্ছে দেখা লাগবে, ঠিক আছে? আর নোডাল অ্যানালিসিস এর ক্লাস শেষ করে তাহলে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব কম্বাইন্ড। হ্যাঁ, অফ করেন, আর ক্লাসের কিছু বাকি নেই। ম্যাম আগামীকাল কি আপনি